গন্তব্যে পৌঁছে গেছে সিএনজি। পুরোটা সময় চোখ বন্ধ করেই কাটিয়েছে রাত্রি। চলন্ত বাহনটা হুট করে থেমে যেতেই চকিতে চোখ মেলল সে। নড়ে চড়ে সোজা হয়ে বসতেই নজর গেল নিভ্রানকে ধরে রাখা হাতটার ওপর। রাত্রির দৃষ্টি অনুসরণ করে নিভ্রান ফিচেল গলায় বলল, এবারও আপনি ধরে রেখেছেন। লজ্জা পেল রাত্রি। নিভ্রানের ঠোঁটে দুষ্টুমি মাখা হাসি। সেদিকে চোখ পড়তেই লজ্জিত ভঙ্গিতে মাথা নামালো সে। তড়িঘড়ি করে হাতটা ছেড়ে দিয়ে ব্যাগ থেকে নিজের ভাগে টাকা বের করে নিভ্রানের দিকে এগিয়ে দিয়ে মিনমিনে কণ্ঠে বলল, আপনি একসাথে দিয়ে দিয়েন। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চেয়ে রইল নিভ্রান। রাত্রি ঠাই ধরে রয়েছে টাকাটা। বোঝা যাচ্ছে সে কোনো ক্রমেই নিভ্রানকে পুরো ভাড়া দিতে দিবে না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে টাকাটা হাতে নিল নিভ্রান। রাত্রি দেরি করল না। দ্রুত পলিথিনটা সরিয়ে দরজার হাতল ঘোরালো। নিভ্রান কিছু বলতে যেয়েও থেমে গেল। ততক্ষণে বেরিয়ে পড়েছে রাত্রি। মাথার ওপর এক হাত দিয়ে বৃষ্টি থেকে নিজেকে আড়াল করে অন্য হাতে ব্যাগটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিতেই টনক নড়ল নিভ্রানের। চোখের পলকে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাত্রি ব্যাগটা নিজের হাতে নিয়ে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সে। এক প্রকার দৌড়ে হাতে ছাতাটা খুলে রাত্রির মাথার ওপর ধরল। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল রাত্রি। লোকটা ছাতা কখন হাতে নিল? নিজে ভিজে তার উপর ছাতা ধরে রেখেছে কেন? তার ভাবনার মাঝেই নিভ্রান মৃদু ধমকে স্বরে বলে উঠল, আপনি কি পাগল নাকি রাত? এই বৃষ্টিতে কেউ এভাবে বেরিয়ে পড়ে? বিহল দৃষ্টিতে তাকালো রাত্রি। বলল, আপনি নিজেই তো ভিজে যাচ্ছেন। বলে নিভ্রানের বাহুতে আলতো করে ধরে তাকে ছাতার ভিতরে নিয়ে এলো রাত্রি। কুচকানো ভ্রুজোড়া ঠিক করে ঠোঁট চেপে মৃদু হাসল নিভ্রান। বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দ রাত, ভিজতে বেশ লাগে। কিন্তু আপনি তো বৃষ্টি বিদ্বেষী, আপনি কেন ভিজবেন? মাথা ঝুঁকিয়ে খিলখিল করে হেসে উঠল রাত্রি। এক হাত দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতেই বলল, আপনাকে কে বলেছে আমি বৃষ্টি বিদ্বেষী? ওই যে গত রাতে বাতাস শুরু হওয়া মাত্রই যখন আপনি জানালা আটকে দিলেন তখন। বলে সিএনজি ড্রাইভারকে একটু অপেক্ষা করতে বলে সামনে এগোলো নিভ্রান। তার পায়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলল রাত্রিও। স্টুডেন্টের বাড়ির গেটের ছাউনির ভেতরে ঢুকে যেতেই মুচকি হেসে হাতটা বাড়িয়ে দিল রাত্রি। বলল, দিন, এটুকু আমিই পারবো। স্মিত হাসল নিভ্রান। ব্যাগটা রাত্রির কাছে দিয়ে নিজের ডান হাতটা রাখলো রাত্রির মাথার ওপর। হচকালো রাত্রি। চোখ মুখ প্রশ্নাত্মক হয়ে উঠল। নিভ্রান সেই চাহনি উপেক্ষা করে কোমল স্বরে বলল, সাবধানে থাকবেন রাত। রাত্রি আমতা আমতা করল। মা বাদে এমন আদর মাখা কথা সে শেষ কবে কার কাছ থেকে শুনেছিল মনে পড়ছে না। মুখের চোয়াল ভারী হয়ে উঠল, চোখ জ্বালা করছে। কিন্তু এই মাঝ রাস্তায় লোকটার সামনে কেঁদে ফেলা একেবারেই বাচ্চাদের মতো একটা কাজ হবে। বার কয়েক ঢোক গিলে কান্নাগুলো লুকিয়ে ফেলল সে। নিভ্রান আর সময় নষ্ট করল না। আলতো করে মাথায় দুবার বাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। বলল, ছাতাটা ধরুন, ফেরার সময় প্রয়োজন হতে পারে। না করবেন না একদম। লোকটার আদেশ ভরা চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না রাত্রি। ছাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে ফেরত দেবো কী করে? ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেছে নিভ্রানের। রাত্রি যে এত সহজে মেনে যাবে সে আশা করেনি। বৃষ্টি মাথায় নিয়েই 2 সিঁড়ি নেমে গেল নিভ্রান। গলা বাড়িয়ে বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে, আর আমার ছাতা আমি নিজেই ফেরত নিয়ে যাব। আসি, আল্লাহ হাফেজ। রাত্রির উত্তর শোনার আগেই কাদা পানিতে ঝপাঝপ শব্দ সৃষ্টি করে দ্রুত সিএনজিতে উঠে গেল নিভ্রান। রাত্রি বিমূঢ় হয়ে চেয়ে থেকে ছাতাটা বন্ধ করে চুপচাপ ভেতরে ঢুকে গেল। সিএনজিতে উঠে বসতেই ফোন বেজে উঠল। পকেট থেকে দামি মোবাইলটা বের করে মুচকি হাসল নিভ্রান। মা ফোন দিয়েছে,
রিসিভ করতেই ওপাশ থেকে তেজি স্বর ভেসে আসলো, বাড়িতে পৌঁছাইছিস? একটা ফোন পর্যন্ত দেস না। কতবার বলি গাড়ি নিয়ে চলাফেরা কর। চট্টগ্রাম থেকে ফিরলি তাও বাসে করে। কি দরকার ছিল এই ঝড়বাদলের মধ্যে? নিভরান নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, সবসময় তো গাড়িতেই আসা যাওয়া করি মা, এবারই শুধু বাসে আসলাম। আমি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। পৌঁছেই তোমাকে ফোন দিতাম, বুঝলে? কেন যে এত টেনশন করো তুমি? নাহিদা হাসলেন, বললেন, একা একা না থেকে তোর নিজের বাড়িতে চলে আয় বাবা, তাহলেই তো আমি চিন্তামুক্ত হয়ে যাই। তপ্ত শ্বাস ছাড়ল নিভরান। মা প্রতিদিন নিয়ম করে এই একটা কথা বলবেই তাকে। দিন শেষে রাত নেমে আসা যেমন বাধ্যতামূলক, তেমনই দিন শেষে একবার হলেও মায়ের এই কথাটা শোনাও যেন বাধ্যতামূলক। এই কথাটার পর আর কখনোই কথা বাড়ায় না নিভরান। এবারও ব্যতিক্রম হলো না। ভরাট গলায় সে বলল, আচ্ছা রাখছি মা, পরে কথা হবে, বিকেলে ফোন দিবনে। বিরস কণ্ঠে সম্মতি জানিয়ে ফোন রাখলেন নাহিদা। ছেলের এই একরোখা জেদি স্বভাব সেই ছোট থেকে। একবার যা বলে দিবে সেই কথা নড়চড় হবে না কখনো, পৃথিবী উল্টে যাক, তবু সে নিজের সিদ্ধান্তে অনড়। দুপুর হয়ে গেছে প্রায়, বৃষ্টি থেমেছে অনেক আগেই, তবে আকাশ মেঘলা হয়ে আছে। রুমে ঢুকেই ঢপ করে বিছানায় বসে পড়ল রাত্রি। শুয়েও পড়ল প্রায় সাথে সাথেই। শরীর ভেঙে ঘুম আসছে, আবার ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে থেকে উঠে বসল সে। গা থেকে ওড়না সরিয়ে চুলে হাত দিতে একটু খটকা লাগলো। তার চুল তো বাঁধা ছিল না, এতক্ষণ খেয়াল করেনি। চুলে ঝুঁটি বাঁধল কখন? দ্রুত হাতে ঝুঁটিটা খুলল সে। হাতের মুঠোয় রিচব্যান্ডটা আসতেই ভ্রুজোড়া আপনা আপনিই কুঁচকে এলো। ছেলেদের হাতের রিচব্যান্ড, মাঝখানে আবার সাদা ইংলিশ অক্ষরে লেখা নিভরান। কালো রঙের মধ্যে সাদা অক্ষরগুলো ফুটে রয়েছে, তার মানে হয়তো লোকটা তাকে এটা দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছিল। আর নিভরান, নিভরান কি লোকটার নাম? এমন নাম হয় নাকি কারো? মাথা ঘামালো না রাত্রি। দেখা হলে ফেরত দিয়ে দিবে ভেবে ব্যান্ডটা পড়ার টেবিলের ডয়ারে রেখে ব্যাগ থেকে জামা কাপড় বের করে নিয়ে গোসলে ঢুকে গেল। বিলাসবহুল ফ্ল্যাটে থাকে নিভরান। মা বাবা আর ছোট ভাইও শহরেই থাকে, কিন্তু আলাদা। সে নিজের ফ্ল্যাট কিনেছে কয়েক বছর হয়ে গেছে, এরপর আর বাড়ি যায়নি। চট্টগ্রাম গিয়েছিল নিজের অফিসের একটা কাজে। বাবার অবশ্য নিজস্ব ব্যবসা আছে, কিন্তু সেটাই তার আগ্রহ নেই। রুমে এসে জামা কাপড় বদলে একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো নিভরান। বাসার মেয়েট সব রান্নাবান্না করে দিয়ে যায়। এই 3 দিন সে ছিল না, আজকে ফিরবে আগেই বলে রেখেছিল, তাই সকালে এসেই ঘরবাড়ি পরিষ্কার করে খাবার রেডি করে দিয়ে গিয়েছে। এজন্য অবশ্য তাকে বেশ মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। ছোট্ট করে একটা শ্বাস ফেলে রুমের এসি চালিয়ে দিল নিভরান। জীবনে তার টাকার অভাব না থাকলেও সুখের বড়ই অভাব। এই যে একা একটা ফ্ল্যাটে সে থাকে, যতই বলুক না কেন তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দিন শেষে একটা পরিপূর্ণ পরিবারের অভাববোধটাই তো তার নিত্যদিনের সঙ্গী হয়। দ্বিতীয় সাক্ষাৎটা হতে তেমন দেরি হয়নি। পরের দিন বিকেলে টিউশনি করিয়ে বাসার নিচে নামতেই নিভরানের মুখোমুখি হয় রাত্রি। তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লোকটাকে সে এই সময় এখানে আশা করেনি, ভাবেনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে। লোকটা নিশ্চয়ই ছাতা ফেরত নিতে এসেছে, কিন্তু লোকটা জানলো কি করে সে আজ বিকেলে পড়াতে এসেছে? সে যাই হোক, সে তো ছাতাটা সঙ্গে আনেনি। মুহূর্তেই কপালে শুষ্কন চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে রাত্রির। তাকে দেখেই ঠোঁট এলিয়ে হাসে নিভরান। জবাবে সৌজন্যমূলক হাসি হাসে রাত্রি। নিভরান বলে, কেমন আছেন? রাত্রি ক্ষীণকণ্ঠে জবাব দেয়, জি ভালো। বলে একটু সময় নেয়, তারপর কাচুমাচু করে বলে, আপনি নিশ্চয়ই ছাতাটা নিতে এসেছেন। চোখ ছোট ছোট করে তাকায় নিভরান। পরক্ষণেই গোলমেলে কণ্ঠে বলে, জি, ছাতাটা নিতেই আসলাম। দপ করে নিভে যায় রাত্রি। অপরাধীর মতো চোখ নামিয়ে বিনীত কণ্ঠে বলে, আমি তো আসলে সেটা সঙ্গে আনিনি। আপনি একটু কষ্ট করে আমার সাথে বাসা পর্যন্ত যেতে পারবেন? না হলে আপনার অ্যাড্রেস দিন, আমি গিয়ে দিয়ে আসবো নে।
নিভরান মুচকি হাসে। রাত্রির মাথায় হাত রেখে সহজ গলায় বলে, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন রাত? একটা ছাতাই তো। চলুন, আপনার বাসায়ই চলুন। আকাশে শুভ্র নীলের বিশাল আধিপত্য, কয়েক টুকরা বিশুদ্ধ মেঘ বাউন্ডুলে যুবকের মতো কখন থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতি ঘিরে আর্দ্রতা ছোঁয়া। মেইন রোডের এখানে ওখানে পানি জমে আছে। সেই পানিতে রাস্তার ধারে বেড়ে ওঠা বৃক্ষরাজির সুনিপুণ প্রতিচ্ছবি নতুন আয়নার মতো দৃশ্যমান। সময়টা চোখে আটকে থাকার ন্যায় সুন্দর। ফুটপাতে ছোট ছোট পা ফেলে হাঁটছে রাত্রি, তার পাশাপাশি হাঁটছে নিভরান, তবে তার পা রাস্তায়। রাত্রির মতে নিভরান তার তুলনায় খুব বেশি লম্বা, তাই পাশাপাশি হাঁটলে তাকে খুবই ছোট দেখায়। পথচারীরা নাকি কটু চোখে তাকায়। সেজন্যই সমান সমান বজায় রাখতে সে হাঁটে ফুটপাতের ওপর আর নিভরান রাস্তায়। রাত্রির পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা ফুলহাতা কামিজ, মাথায় ওড়না টানা, একপাশে ঝুলছে পিঠের মধ্যখান পর্যন্ত দৈর্ঘ্যের মোটা বেনি। বাম হাতে হ্যান্ডব্যাগ, ডান হাতটা খালি। সেই খালি হাতটাই নিজের শুদ্ধ স্পর্শে পূরণ করে দিল নিভরান। আলতো করে টেনে নিল নিজের হাতের মুঠোয়। সাথে সাথে চমকে উঠল রাত্রি, ঠোঁটে মুখে শিহরণ, ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁক। নিভরান স্বাভাবিক কণ্ঠে বলল, এত কিনার ঘেঁষে হাঁটছেন, কখন যেন পিছলে পড়ে যান। পড়লে তো সেই ধরতেই হতো, তাই পড়ার আগেই ধরলাম। প্রতিবাদ করে কিছু বলতে যেও হেসে ফেলল রাত্রি। নিভরানের এত বর্ষের সংযমী চোখজোড়াও বেহায়ার মতো চেয়ে চেয়ে অনুভব করলো সেই অসহনীয় হাসিটা। আলোর আশ পাচ্ছে, সন্ধ্যার আগমনী বার্তা মেয়েলি সুরে জানান দিচ্ছে, আমি প্রায় এসেই পড়েছি। হঠাৎই এক দেবাত হাওয়ার আগমন। কানের পিছে গোছানো চুলগুলো উড়ে চোখ মুখ ঢেকে ফেলল নিমিষেই। মাথার ওড়নাটা পড়ে গেল। চোখ বুজে চুল সরাতে গিয়ে তাল হারিয়ে ফেলল রাত্রি। পড়ার আগে নিভরান তাকে রাস্তায় নামিয়ে নিল। কানের পিছে চুল গুজে দ্রুত চোখ মেলল রাত্রি। নিভরান তখন খুব ঘনিষ্ঠে। গায়ের পারফিউমের হালকা গন্ধটা পর্যন্ত তীব্রভাবে নাসিকারন্ধ্রে আঘাত হানছে। অপ্রস্তুত ভঙ্গিতে দুকদম দূরত্ব সৃষ্টি করে নিল রাত্রি। নিভরান ফোড়ন কাটল। বলেছিলাম না আপনি পড়ে যাবেন। আমি পড়িনি, আপনি আগে আগে নামিয়ে দিলেন, নতুবা আমি ঠিকই সামলে নিতাম। এক হাতে মাথার ওড়নাটা তুলে নিতে নিতে আপত্তি করে উঠল রাত্রি। সচরাচর সে এত কথা বলে না, তার তো কথা বলার মানুষই নাই। একা একা থাকে, পড়াশোনার টিউশনি নিয়ে সারাদিন কেটে যায়। রাতে 5-10 মিনিট মায়ের সাথে কথা বলে, তারপর এক ঘুমে রাত পার। ব্যাস, এতটুকুই তার দৈনন্দিন জীবনযাত্রা। এত সহজে সে কখনো কারো সাথে মেশে না। কথা বলো তো অনেক দূর, কিন্তু এই লোকটার সাথে কেন যেন খুব সহজ হয়ে গেছে মাত্র 2 দিনেই। লোকটার অমায়িক ব্যবহার, টানটান ব্যক্তিত্ব অনায়াসেই তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা কদম গাছ, সবুজ পাতাগুলো চকচক করছে। বৃষ্টি বোধহয় প্রকৃতির ধোয়া মোছা করার বিশ্বস্ত কর্মী। যখনই তা নোংরা ধুলোময় হয়ে ওঠে, তখনই সে দুহাত মেলে যত্ন করে তাকে স্নান করিয়ে দিয়ে যায়। শহর জুড়ে নরম আঁধার নেমে এসেছে। রাত্রি যেখানে ভাড়া থাকে সে বাড়িটার 3 তলা। মোড় ঘুরলে প্রথম বাড়িটাই তার গন্তব্যস্থল। সেই মোড়েই আছে কদম গাছটা। কেউ হয়তো খুব সযত্নে লাগিয়েছিল, কিন্তু সময়ের পালা বদলে আর খেয়াল রাখা হয়নি। এই বর্ষার মাঝামাঝিতে অজস্র কদম শোভা বাড়িয়ে দিয়েছে গাছটার। রাত্রি রোজই দেখে, কিন্তু উচ্চতাটা একটু বেশি ওপর নিচ হওয়ার সুবাদে ফুল পাড়ার বাসনাটা সেখানে চুরমার হয়ে যায়। নিভরান হাঁটছিল নিঃশব্দে। সময়টা পার হয়ে যাচ্ছে ভেবে মনটা একটু বিষাদগ্রস্ত। ঘোর কাটল রাত্রির হঠাৎ দাঁড়িয়ে পড়ায়। ঘাড় বাঁকিয়ে তাকাতেই রাত্রি চঞ্চল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি তো অনেক লম্বা, আপনি আমাকে একটা ফুল নামিয়ে দিতে পারবেন? প্রথমে কথাটা বোধগম্য না হলেও কদম গাছটার দিকে নজর যেতেই অর্থটা স্পষ্ট হয়ে উঠল। উত্তর না দিয়ে অবিলম্বে রাত্রির দিকে একটু ঝুঁকে ওপরের দিকে হাত বাড়িয়ে নিল নিভরান। খুব সহজেই 2টো কদম ছিঁড়ে নিল। রাত্রির মাথাটা তার বুকের কাছে। উত্তপ্ত নিঃশ্বাসগুলো প্রেম ঝড়ের মতো আছড়ে পড়ছে।
রাত্রির অস্বস্তির মাত্রাটা বাড়ার আগেই সোজা হয়ে দাঁড়ালো নিভ্রান। ফুলগুলো রাত্রির দিকে বাড়িয়ে বলল, ধরুন, আরও দিচ্ছি। সযত্নে ফুলগুলো হাতে নিল রাত্রি। গাল দুটো লাল রঙের আভায় সজ্জিত। হাসল নিভ্রান। আবারও হাত বাড়াতে উদ্যত হতেই সে মিনমিনে গলায় বলল, আর লাগবে না। থেমে গেল নিভ্রান। রাত্রি তখন ফুলগুলোর দিকে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণ প্রসারিত করে রেখেছে। নিভ্রানে বুঝতে সময় লাগলো না। এই আঁটোসাঁটো গম্ভীর মেয়েটার মাঝে একটা চঞ্চল ছটফটে মনও লুকিয়ে আছে। শুধু পৃথিবীর ভারী দায়ভারে তা বেরিয়ে আসতে অক্ষম। চাবি ঘুরিয়ে দরজা লক খুলল রাত্রি। নিভ্রান তার পিছে দাঁড়ানো। এতদূর লোকটা এসেছে, এখন ছাতা দিয়ে বাসার বাইরে থেকে বিদায় করে দেওয়াটা প্রচণ্ড বেয়াদবের মতো একটা কাজ হয়ে যাবে। পারিবারিক শিক্ষাটা বেশ শক্তপোক্ত রাত্রির। দরজা খুলে আগে নিভ্রানকে প্রবেশ করতে বলল সে। নিভ্রান মুচকি হেসে বলল, আরে না না, ভেতরে যাব না রাত। আপনি ছাতাটা এনে দিন শুধু। রাত্রির ভ্রু কুচকালো। লোকটার পোশাক আশাক, হাতের দামি ঘড়ি, বুক পকেটে ঢোকানো রোদ চশমা দেখে বোঝা যাচ্ছে সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। মুহূর্তে চোখের ভাষা কঠিন হয়ে গেল রাত্রির। অনেকটা শক্ত গলায় সে বলে উঠল, দেখুন, আমি বুঝতে পারছি আপনি বড়লোক মানুষ, তাই বলে আমার বাসায় ঢুকতে পারবেন না এমন তো কোনো কথা নেই। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছেন। চোখ ছোট ছোট করে তাকালো নিভ্রান। মেয়েটা কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। সে তো যেতে চাচ্ছে না, কারণ বেশ দেরি হয়ে গেছে। গাড়ি নিয়ে রাত্রির স্টুডেন্টের বাসার সামনে গিয়েছিল তখন। দুপুর থেকেই দাঁড়িয়েছিল, শেষমেশ বিকেলে রাত্রির দেখা মিলে। ওখান থেকে রওনা দেওয়ার সময় একবার গাড়িতেই ফিরতে চেয়েছিল, কিন্তু রাত্রির সাথে হেঁটে আসা লোকটা সামলাতে পারেনি। বিধায় গাড়িটা ওখানেই ফেলে এসেছে। এখন আবার ওখানে যেয়ে গাড়িটা নিয়ে তারপর বাসায় যেতে হবে। অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু মেয়েটা যেভাবে কটাক্ষ নজরে চেয়ে আছে, এখন ভেতরে না গেলে সত্যি খুব খারাপ দেখাবে। পায়ে জুতা খুলতে শুরু করলো সে। গম্ভীর স্বরে বলল, আপনি বড্ড বেশি ভেবে ফেলেন রাত। এরপর থেকে আর কখনো আমার সামনে এসব বড়লোক ছোটো লোকের তফাৎ দেখাতে আসবেন না। আই জাস্ট হেট ইট। বলেই একবার রাত্রি চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নিভ্রান। রাত্রি চুপ হয়ে গেল। সে হয়তো ভুল মানুষকে ভুল কথা বলে ফেলেছে। লোকটার চেহারায় অসীম গাম্ভীর্যতার চিহ্ন। এক রুমের একটা ছোট্ট বাসায় থাকে রাত্রি। রান্নাঘর আছে, ছোট একটা বসার জায়গার মতোও আছে, কিন্তু সেখানে কোনো সোফা বা টেবিল নেই। রাত্রিকে মোটেও বিচলিত বা লজ্জিত দেখালো না। সে আস্তে করে রুমের দরজাটা খুলে নিভ্রানকে বলল, আপনি বিছানায় বসেন। আরও একবার মুগ্ধ হলো নিভ্রান। সাধারণত দেখা যায় মানুষজন খুবই কুণ্ঠিত বোধ করে এই ব্যাপারগুলো নিয়ে, লজ্জিত হয়। কিন্তু রাত্রির এই বিন্দুমাত্র লজ্জিত না হওয়াটাও মন কাড়ল নিভ্রানের। মেয়েটা খুবই স্বাভাবিক নিজের সাদামাটা জীবনযাপন নিয়ে। স্টিলের গ্লাসে করে পানি নিয়ে আসলো রাত্রি। কদম দুটোর ডাটা পানির মধ্যে ভিজে পড়ার টেবিলে এক কোণায় চাপিয়ে রাখল। পকেট থেকে ফোন বের করলো নিভ্রান। রাত্রি বলল, চা খাবেন? না মিস, আপনি বসতে বলেছেন, আমি বসেছি। তাছাড়া আমি চা খাই না। রাত্রি মুখ লটকিয়ে ছোট্ট আলমারিটা খুলল। ছাতাটা বের করে বলল, ও আপনি কফি খান তাই তো? কফিও আছে, খাবেন? রাত্রি কথা বলার ঢং দেখে হেসে ফেলল নিভ্রান। বলল, কিছুই খাবো না, ছাতাটা দিন, আমি চলে যাব। দেখুন দেরি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল রাত্রি। ছাতাটা নিভ্রানের হাতে দিয়ে বলল, আপনি জানলেন কি করে আমি আজ বিকেলে পড়াতে গেছি? এক আঙ্গুলে কপাল ঘষল নিভ্রান। ঠোঁট চেপে কিছু একটা ভেবে নিয়ে জোরালো কণ্ঠে বলল, ইটস আ কোইন্সিডেন্স। 10 মিনিট আগে বেরিয়ে পড়েছে নিভ্রান। কাপড় চোপড় বদলে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো রাত্রি। উদ্দেশ্য রাতের খাবার রান্না করা। রান্নাঘরে ঢুকেই স্বস্তির এক শ্বাস ফেলল সে। বাড়িতে আসলে চা কফি কিছুই নেই। ওসব নিতান্তই সৌজন্যতার খাতিরে বলেছিল। নিভ্রান যদি কোনোভাবে হ্যাঁ বলে দিত তবে বেশ ঝামেলায় পড়ত সে। ভাগ্য ভালো নিভ্রান মানা করে দিয়েছে।
মনে মনে হাসল রাত্রি। এসব বিষয়ে তার ভাগ্য আবার খুব সাথে থাকে।